আটাক দরকার আছে মামলা করবার জবাব দিবেন না স্বাভাবিক মামলা তো সহজ এটা আমাদের মুক্তিযোদ্ধা আসেন ধর্মশেষ হইল নাকি আসেন বর্গক্ষেত্র ও তার ছেলে আসছে নাকি আসেন যামনি একটু পরে বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র করেন সবাই প্লিজ বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যেমন এখানে একটু সাইডে থাকেন সমস্যা যেমন এটা যদি একটা বর্গক্ষেত্র হয় এটা কি হয় এটা কর্ণ না কর্ণ নিচে আমি খেয়াল করেন তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র খেয়াল করেন কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে এটা যতটুকু দূরত্ব হয়েছে না ঠিক ততটুকু নিয়ে আরেকটা কি করতে হবে আপনার বর্গ অঙ্কন করতে হবে কথা বুঝতে পারছেন বা আপনি অন্যভাবে করতে পারেন সেটা হচ্ছে যদি বলো এইটাই মারামারি পড়ে যদি এইটা হয় তুমি বলো যে না স্যার আমরা এবারে এইটা নিব কর্ণ দিলাম না তুমি বলবা স্যার আমি একটা কর্ণের উপর অঙ্কিত তাহলে দেখেন কর্ণকে কি দ্বারা চিহ্নিত করা হয় √2a না বর্গের তাহলে √2a কিন্তু এখন এইটার ক্ষেত্রফল যদি বের করতে বলে দেখো তুমি এটা যতটুকু দ্রুত না এই কর্ণটা যতটা মাপ হয়েছে না ঠিক ততটুকু কি করতে হবে 4 ভাগ করতে হবে মানে বাকি 3 ভাগ করতে হবে তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হইল না বুঝেন নাই মনে হয় এইটা যদি একটা বর্গ হয় বর্গ একটা কর্ণ আছে নিশ্চিত এই কর্ণের যতটুকু দৈর্ঘ্য ঠিক ওই দৈর্ঘ্য অনুযায়ী বাকি 3টা বাহু আপনার করতে হবে তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হইল আমি কি বুঝাতে পারলাম বুঝাতে পেরেছি ওকে এখন যদি তোমাকে বলা হয় কর্ণের উপর মানে বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল কত তাহলে তুমি এরকম দিবা না আমি একটা জিনিস বুঝাই আমি যদি প্রশ্ন করি যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল কত আচ্ছা বর্গের ক্ষেত্রফল কত বলো তো বাহু স্কয়ার মানে a স্কয়ার ঠিক কিনা আমি যদি বলি বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল কত তাহলে কি হবে বলো তো তাহলে কি হবে ম্যাডাম আর তুমি এক শ্রেণীর মানুষই তুমি আর ম্যাডাম এক শ্রেণীর মানুষ তাহলে বলো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল কত হবে বুঝেন না মনে হয় কোন বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল কত স্যার একই দেব ওটা তো বর্গক্ষেত্র √2a না a√2 বর্গক্ষেত্র যদি হয় এটা ঠিক আছে দেখা যাচ্ছে বর্গক্ষেত্র যদি হয় এটা আমি যদি বলি এটার ক্ষেত্রফল কত তুমি কি লিখবা বাহু স্কয়ার না তাহলে বলছে অঙ্কিত যে কর্ণ বর্গক্ষেত্রের যে কর্ণ তার উপর যে অঙ্কিত বর্গক্ষেত্রফল মানে কর্ণের উপর বর্গক্ষেত্র হইল না এবার কোন বর্গক্ষেত্রের কর্ণের উপর হইল না তাহলে এই বর্গটা কোথা থেকে আসছে আগের একটা বর্গ থেকে আসছে না আগের বর্গের কই থেকে আসছে কর্ণ থেকে আসছে আগের বর্গের কর্ণকে কি দ্বারা চিহ্নিত করা হয় তাহলে পরবর্তীটা এটা কি হবে বলেন তো √2a² বুঝেন নাই মনে হয় এটা না বুঝলে এই অধ্যায়গুলো শেষ হবে রে কথা শোন এখন তোকে বলে দেখ এই যে একটা বর্গ না এই বাহুকে তুমি জানো কত না তাহলে কি তুমি কি ধরো সবসময় ঠিক আছে এবার কর্ণ দিলাম এই কর্ণকে তুমি কি জানো √2a তাহলে এই কর্ণের উপর আমি একটা ক্ষেত্রফল নিব কি নিব মানে কর্ণের উপর আরেকটা বর্গ আট করব কর্ণের মতন কর্ণ যতটুকু দূরত্ব ঠিক ততটুকু দূরত্ব নিয়ে একটা আমি অঙ্কন করলাম তাহলে এই বাহু সবগুলো এক না তাহলে বাহুর মান কত হইলো বলো তো বুঝছেন না বুঝেন না খুদাই আচ্ছা একটু মজা করে বললাম তাই বুঝতে পারছেন 2a² আর এটা হলো শুধু a স্কয়ার আগেরটা কি হবে শুধু a স্কয়ার এটা যদি না বুঝেন সর্বনাশ বুঝছেন একদম পাক্কা করে কোন বুঝছেন কিনা যে বুঝবেন না এটা আমি আবার বুঝাবো
আমাকে প্রশ্ন করতে হবে মেয়েদের মধ্যে তুমি বুঝছো না স্যার তাহলে প্রশ্ন করছো না কেন? শোনো জুম বেশি হয়েছে। তাই এটা একটা বর্গ না? এটা একটা বর্গ না? জি স্যার প্রত্যেকটা বাহু তুমি কি জানো কত সেন্টিমিটার? তাহলে এর বাহুর মান কি? এ এর বাহুর মান কত? এ তাহলে আমি যদি বলি বর্গের ক্ষেত্রফল কি, তুমি কি বলবা? হ্যাঁ, বাহু স্কয়ার। এবার বুঝছো এটুকু? না, আমি বলবো যে একটা বর্গক্ষেত্রর যে কর্ণ, একটা বর্গক্ষেত্রর যে কর্ণ, এই কর্ণর দৈর্ঘ্য কত? এটা কি মুখস্থ বিদ্যা না? কর্ণের দৈর্ঘ্য, কর্ণকে কি দ্বারা প্রকাশ করা হয়? পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কথা বুঝছেন না বুঝেন নাই? 4a। তাহলে কর্ণ যদি হয় √2a, আমি এখন বলবো এই কর্ণের উপর তাহলে এই বাহুর মান কত? আমি বললাম যে বর্গক্ষেত্রের কর্ণের উপর আর একটা বর্গক্ষেত্র অঙ্কন করো। কর্ণের উপর মানে বুঝছেন? মানে ওই কর্ণের মাপ নিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, করছো না? এই কর্ণের মাপ নিয়ে করলেন না? 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, অর্থাৎ √2a 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 √2a। কথা বুঝছেন? প্রত্যেকটা বাহুর মান কত হলো? তাহলে আমি যদি বলি যে বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল কত? তাহলে এই বাহু স্কয়ারকে তুমি কি জানো? ঠিক আছে না? এই বাহুকে তো জানো তুমি √2a, আর যদি এই টোটালটা তাহলে ক্ষেত্রফল বের করতে বলে বাহু স্কয়ার, অর্থাৎ √2a স্কয়ার সমান 2a স্কয়ার। আমি কি বোঝাতে পেরেছি? আমি যদি বলি এখন এর পরিসীমা নির্ণয় করো, তুমি কেমনে করবা? কোন বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত যে বর্গ, সেই বর্গের পরিসীমা কত দিকে বলতে পারেন? যে দিতে পারবেন আনসার, আমি বুঝবো যে সে বুঝতে পেরেছেন। জি জি, পরিসীমা কুইক সবাই 4 কে যেন বলেন 4a স্কয়ার। তারপর আরো বলেন দ্রুত। 4a হবে, একজনও বোঝেন নাই। 4 × 2a স্কয়ার। আরে যারা ভিডিওগুলো দেখবে তারা হয়তো বলতে পারবে, কিন্তু আপনারা বুঝেন নাই এখন। আমার কথাগুলো কি বুঝছেন? আচ্ছা তাহলে দেখেন, প্লিজ এই নরেন যোগ দেন না, ঠিক আছে? এই শুনেন, তাহলে এই বাহুটা কত? √2a না? তাহলে ক্ষেত্রফল তাহলে √এর উপর স্কয়ার করি না? তাহলে আমরা জানি পরিসীমার জন্য হচ্ছে কত? 4। আমরা জানি পরিসীমার জন্য কত? 4। আর বাহুর মানটা কি হবে? √2a। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের হবে 4√2a। এটা হলো আমাদের পরিসীমা। বলেন বুঝছেন কিনা? ও বুঝে নাই, বুঝছস? জি স্যার। কি বুঝলি ক? স্যার এটা কই থেকে আসলো? স্যার এই যে বাহু আছে না স্যার, জি। আরে গাধা, তুই যে 4a বলো সব সময়, এই 4a কই থেকে আসে? 4 হইলো সূত্রের, আর এটা হইলো বাহু। এই কি বাহু না? তাহলে 4a কি আমরা জানি বাহুর মান জানি না? 4 গুণন বাহু পরিসীমা। তাহলে আমাদের এখানে বর্গক্ষেত্রে তো বাহুর মান কি আছে? √2a না? কর্ণ থেকে নিচে যে কর্ণের মান √2, তাহলে √2a তাহলে 100% যখন তুমি করতে যাবা তাহলে বাহু, অর্থাৎ 4 গুণন কি? বাহু। কথা বুঝেন নাই? 4 গুণন বলেন বুঝছেন কিনা? অঙ্ক শেষ, যত ক্লাসে এগুলো বেরোবে শেষ হয়ে যাবে। দেখেন বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এবার কথাটা অর্থ বুঝছো? বর্গক্ষেত্র এবং তার কর্ণের উপর আবার নতুন করে কি হবে? ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? a স্কয়ার না? দেখেন খেয়াল করেন, তাহলে দেখেন কোন জায়গায় গেছে? অনুপাত বলছে না? কি অনুপাত? বর্গ অনুপাত বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত। আপনি কি বলছে বলেন তো? বর্গের অনুপাত আর বর্গক্ষেত্র। বুঝেন না মনে হয়? প্রশ্নে বলা আছে বর্গক্ষেত্র ও বর্গক্ষেত্রের কর্ণের অনুপাতের কর্ণের ক্ষেত্রফলে, মানে কি বলছে? আবার দেখি প্রশ্নটা। বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অঙ্কিত যে বর্গক্ষেত্র হয়েছে, এই যে বর্গ, তার কর্ণের উপর ডিপেন্ডেন্ট করে যে আরেকটা আমরা বর্গ আট করছি না, তার ক্ষেত্রফল। তাহলে ওর ক্ষেত্রফল আর এই নতুনটার ক্ষেত্রফল কত হবে? আগেরটার ক্ষেত্রফল কত? a স্কয়ার না? আর পরেরটার ক্ষেত্রফল কি পাইছিলেন?
রুট টু এ হোল স্কোয়ার না, তাহলে রেজাল্ট কি আসে আমাদের? আমাদের রেজাল্ট আসে এ স্কোয়ার অনুপাত রুট টু, সরি আমাদের রেজাল্ট আসে হচ্ছে এ স্কোয়ার অনুপাত টু এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার স্কোয়ার কাটা জানা, তাহলে এই পাশে কিছু না থাকলে কি থাকে? 1/2। কোন বুঝছেন কেন? যে বোঝস না এই বোকা। দেখ, প্রথম যে বর্গক্ষেত্র তার ছিল ক্ষেত্রফল ছিল এ স্কোয়ার, আর কর্ণের উপর নির্ভর করে যেহেতু আমাদের আরেকটা বর্গক্ষেত্র হয়েছিল, তাহলে কর্ণ ছিল রুট টু এ, তাহলে এটা স্কোয়ার হয়। তাহলে এ স্কোয়ার আর অনুপাত থাকবো টু এ স্কোয়ার, দুই পাশে স্কোয়ার স্কোয়ার কাটা থাকে, কিছু থাকে না, 1 থাকে আর 2 থাকে। আপনি যদি 2 অনুপাত দেখলেন তাই কিন্তু ভুল, এটা আমার মনে রাখেন, দেন লেখা আছে 2 অনুপাত 1, দেখছেন? আপনি তো ভাববেন 2 অনুপাত ঠাসা মাইট দিবেন, নগদ ভুল হয়ে যাবে। আপনি বলছে বর্গক্ষেত্র আর কর্ণের উপর বর্গক্ষেত্র, কথা ক্লিয়ার? তাহলে আগে কি হয়েছে? 1 পরে 2। বলেন ঝামেলা ক্লিয়ার? আমরা পরের স্টেপে যাব। 20 মারামারি হলে মানুষ একটু আসবেই, এটা বলে লাভ নাই। আগে পড়াশোনা করো। যাদের ভিতরে শিক্ষা নাই, শিক্ষা মানে স্বশিক্ষায় শিক্ষিত না যারা, সুশিক্ষায় শিক্ষিত না যারা, তাদের মধ্যে ক্রন্দন হয়। ক্রন্দন, কান্না, ঝগড়া, ক্রন্দন এগুলো হবে। কইস না, যেটা করছে এটা জাতি সম্মান পাবে না। মুক্তিযোদ্ধাদের পাওয়ার বেশি তো, যা কিছু তাকে মারতে পারে। আসেন, কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা একটা রেকর্ড, একটা স্মৃতি থেকে যাবো। যেদিন ক্লাস নিলাম সেদিন মুক্তিযোদ্ধা তার বেড়ার ঘুষিতে নাক ফাড়াই দিয়েছি, এটা রেকর্ড রাখলাম। কোন এক সময় প্রমাণ হবে না, এই দিন মাস ছিল। আজকে তারিখটা বলেন? 24 তারিখ। মনে রেখেন, এটা রেকর্ড থাকলো 24/7/2024। বাহ, দারুণ রে। আসেন, মুক্তিযুদ্ধের একটা ইতিহাস রয়ে গেল আবার। আসেন আসেন, কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এই কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোন বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল থাকে, হ্যাঁ, তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এই যে কোন বর্গের উপর অঙ্কিত কর্ণ দিয়ে একটা বর্গ করছে না, তার অর্ধেক না, কারণ এটা শেষে অনুপাত করছিলেন কি থাকছিল? 2, আর শুধুটা কি থাকছিল? 1। তাহলে 2 এর অর্ধেক কত? 1 না? তাহলে এমনি বোঝা গেল অর্ধেক। বলেন, এটা মুখস্থ করে ফেলবেন কথাটা। হ্যাঁ, এত ঘটনা পড়তে হবে না, এত ঘটনার দরকার নাই। শর্টকাট, এই যে একটু আগে করছিলেন 2 আর 1 থাকে না, অনুপাত করবেন ক্ষেত্রফলের। যদি সূত্রটা মনে না রাখেন তাহলে অনুপাত করলেই বুঝতে পারবেন যে কি বলছে। 21 চলে যান। কোন বর্গের এক বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে বর্গটির কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাই রাখো। ওকে, আমরা দেখবো। প্লিজ, এই ডোন্ট টক প্লিজ। কোন বর্গের এক বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে, বর্গের এক বাহুর দৈর্ঘ্য কিন্তু 1 সেন্টিমিটার বলছে। এই টেবিলটা প্লিজ ছেড়ে দেন, সবাই কষ্ট করে ছেড়ে দেন, খুব প্রচুর নড়ে। কোন বর্গের দৈর্ঘ্য কোন বর্গের এক বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে বর্গটির কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এটা কোনো কথা হইলো? হ্যাঁ, তাহলে এই যে একটু আগে শিখেলাম না, বলছি না যে একটা ঠিক শিখেছি, সবগুলো এটা হবে। বুঝেন নাই? কর্ণের উপর হলে কি রুট টু বাহু হয়ে যায় না, মানে √2x বাহু হয়ে যায় না, হয়ে গেল। তাহলে এটা পড়তে হবে তো, অটো পারবেন রে, মুখস্থ হয়ে যাবো একদম। 22-এ চলে যান। 22 দেখেন, বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাপ x হলে উহার পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য অনুপাত। আরে দেখো একটু বাতাস ঠান্ডা হয়। কোন বর্গক্ষেত্রের মানে এক বাহুর পরিমাপ x হলে উহার পরিসীমা ও কর্ণ, তাহলে পরিসীমা কত বলেন তো? এই পরিসীমা কত? দেখ বুঝেন নাই? এই যে 4x হচ্ছে পরিসীমা, কর্ণ হচ্ছে x কাটা দেন,
এটা হয় কিনা? তাহলে এখন কাটাকাটিটা বুঝে আপনাদের, শুনেন কাটাকাটিটা বুঝাই, এখানে আপনি একটু কনফিউজ হবে। যেমন 4 ভাগ দিবেন হচ্ছে কি √2 না? আচ্ছা এবার আবার একটা দেখাই, তাহলে দেখেন 4 কে লেখা যায় না, 2 দুগুণে 4, আর একটা √2 মিলে কয়টা √2 হয়? 2টা হয় না? মানে দুইটা √2 মিলে একটা 2, আর 2 দুগুণে 4 হয় না? তাহলে নিচে থাকলো কত? √2 না? এখন দেখেন তো একটা √2 কাটা যায়, থাকে 2√2, তাহলে উপরে থাকলো কত? 2√2, আর নিচে কি থাকলো? 1। তাহলে অনুপাত করলে √2 এই পাশে, 2√2 এই পাশে, আর 1 হাতে থাকবে এই পাশে। বলেন বুঝছেন কিনা? ক্লিয়ার একদম? 23 নম্বরে চলে যান। ওদের মধ্যে তো ডিসক্রিপ ওইভাবে করাও নাই, যাই হোক দেখেন 23 নম্বর। একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ 6 সেন্টিমিটার আমরা সাধারণত বুঝতে পারতেছি। খেয়াল করেন, কিন্তু খুব সহজ বিষয়। আপনি কি বলতে পারবেন? আমি একটা টপিক কথা বলবো। যদি একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হয়, তাহলে বলেন তো ওই বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য কত? আরে বোঝো না, এই তাকান, এদিক তাকান, এদিক তাকান। এটা একটা ইয়া না, বর্গ না? এটা একটা বৃত্ত না? বৃত্তকে বরাবর টান মারেন তো, তাহলে ব্যাস হয়ে গেল না? পুরোবার টান দিলাম, ব্যাস হয়ে গেল না? ব্যাস যদি হয়ে যায়, দেখেন তো এই প্রান্ত আর এই প্রান্ত মিলে গেছে না, নাকি বাইরে গেছে? তাহলে কি এই প্রান্ত আর এই প্রান্ত কি একই না? তাহলে দেখেন তো এই লাইন কি ভিন্ন না একই? আপনি মাঝ বরাবর টান দিছেন আর ওরা নিচে টান দিছে, ভিন্ন হয়েছে না এক সমান হয়েছে? তাহলে এটা কি ব্যাসার্ধ যদি 6 হয়, ব্যাসার্ধ যদি 6 হয়, ব্যাস তাহলে কত? 12। তাহলে ওর ব্যাস আর কি বাহু একই কথা না? এই দেখেন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অন্তর্বৃত্তের ব্যাস একই কথা। কথাটা কি বুঝছেন? অত কিছু বোঝা লাগবে না, খালি এই কথাটা একটু মনে রাখেন আর চিত্রটা দেখেন, তাহলে বুঝতে পারেন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর ওই ব্যাসটা কি একই সমান। কেন এক সমান? দেখেন তো বৃত্ত এই বাহুর সাথে মিলছে না, বৃত্তি এই বাহুর সাথে মিলছে না, টান দিলে তো হয়ে গেল। বলেন বুঝছেন কিনা? 24-এ যাই, 24-এ। একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, বর্গের পরিসীমা কত হবে? আরে এই তাকান, অঙ্কের দিকে তাকাবেন কেন? তো অঙ্ক দেখবই না, আমি দেখবো একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি এত হয়, ব্যাস তাহলে কত হবে? 2টা গুণ দেন কুইক। আরে গুণ দে, ক্যালকুলেটর দে। ক্যালকুলেটর নাই, একটা হাতে ক্যালকুলেটর নাই। ও বলছে ঠিক আছে হয়েছে, তারপরে বোঝার দরকার আছে না? কাছে দেন। আচ্ছা নেন। যেমন দেখেন আছে ব্যাসার্ধ আছে 3.2, তাহলে ব্যাসার্ধ আছে, তাহলে ব্যাস 2 দিয়ে গুণ দেন, ডাবল হয়ে গেল 6 পয়েন্ট, মানে কি 6.4। তাহলে 6.4 হইলো আমাদের কি বলেন তো? একটা বাহু। আপনি এখন কি বলছে? বর্গের পরিসীমা, তাহলে কি 4 দিয়ে কি করতে হবে? গুণ দিতে হবে না? 4-এ পরিসীমা কি 4-এ না? তাহলে গুণ দেন 4। বাহ কি দারুণ, 25.6। কোন অঙ্ক করা লাগবে? তো মুখে মুখে করো, লিখে রাখেন। অঙ্ক করতে যাবা কেন বলো? বুঝছো কিনা? মজা লাগছে না? ডিস্টার্ব? মজা করে অঙ্ক করতে হবে, তাই না? ঠাকুরলি একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে, একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য তো একই না? বাহুর দৈর্ঘ্য চাইছে, তাহলে একই আগের মতোই না? হ্যাঁ গুড। 26-এ যান। এই ধুইল না, 6 যান। কি বলছে? এসে ঢুকলো রে, সামুদ্রিকে এসে পড়ছি, জ্বালা দিবে। সামুদ্রিক তো চিনেন নাকি? একটা কথা বলেন তো, কোনগুলাকে সামুদ্রিক বলা যায়? এটা কিন্তু একটা সামুদ্রিক, ঠিক কিনা? এটা একটা সামুদ্রিক না? কিন্তু সামুদ্রিক কিন্তু একটা কথা আছে, সামুদ্রিক আয়তক্ষেত্র একটা সামুদ্রিক, আবার বর্গক্ষেত্র একটা সামুদ্রিক, রম্বস একটা কি সামুদ্রিক। কেন? কারণ বলা আছে যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এবং বিপরীত কোণগুলো সমান। আপনি যে কথাটা বললাম 3টে শর্ত, এই শুনেন, যার বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান
এবং বিপরীত কোণগুলো সমান। আরেকটা কথা হলো কোণগুলোকে পরস্পর কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে, মানে অর্ধেকভাবে ভাগ করে দেয়। এই কয়টা শর্ত মিললে প্রত্যেকে কি হবে? সামান্তরিক। তাহলে ট্রাপিজিয়াম মিলে না শুধু, কিন্তু বর্গ, রম্বস, আয়তক্ষেত্র সবাই মিলে যায় না শর্তের সাথে? তাহলে এরা সবাই একটা কি মনে থাকবে, কিন্তু সামন্তরিক চেহারা যে এর মতোই, এটা একটা সামন্তরিক প্রকৃত। আবার ফাইট ভাল লাগে না, দুনিয়ায় এত মারামারি কেন? একটি সামন্তরিকের ভূমি 12 সেন্টিমিটার, উচ্চতাও কি? এবার কিন্তু মার দিচ্ছে। একটি সামন্তরিকের ভূমি 12 সেন্টিমিটার, উচ্চতা কত? ক্ষেত্রফল কত? ভূমি গুণন সহজ কথা বলে দিই, কি বলছে? ক্ষেত্রফল কত? আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, কি জানি সামুদ্রিক ক্ষেত্রফল কি? আর এটাই কিন্তু মেন। এখন এটা ছাড়া একটা কথা বলবো আমি। আচ্ছা, সামুদ্রিকের কোনোদিন ভূমি আর দৈর্ঘ্য সমান হয় নাকি? বলেন। সামুদ্রিকের ভূমি আর দৈর্ঘ্য মানে এই যে এটাও 12, এইটাও 12। সামুদ্রিক কোনদিন এরকম হয়? সামুদ্রিকে তো সাধারণত দেখি এটা যতটুকু হয় প্রস্থ তার চেয়ে কি হয়? কম হয়। শুনতে পারতেছেন কি? তাহলে এটা কার কথা বলছে বলেন তো? এটা কোন সামুদ্রিকের কথা বলছে? ভেরি গুড। যার ভূমি আর উচ্চতা সমান সেটা কি বর্গ না? বর্গ বা রম্বস হতে পারে, ঠিক কিনা? আরে অ্যানালাইজ করেন গাধার দল। তাহলে দেখেন তো দূরে 12 বলছে না, তাহলে 12 কি বলছে পরে? ক্ষেত্রফল কত? তার মানে বর্গের ক্ষেত্রফল বললো না? বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার না? 12 উপর স্কয়ার দিলে কত? 144। আপনি সূত্র ভুলে যেতে পারেন যে সামুদ্রিকের দৈর্ঘ্য গুণন উচ্চতা, এটা তো জীবনে পড়ি নাই। আমি তো জানি দৈর্ঘ্য কি ভূমি গুণন উচ্চতা তো জীবনে পড়ি নাই। আমি পড়ছি দৈর্ঘ্য গুণন। আল্লাহ এটা কি লিখছে আবার? ঝামেলা পড়ে যাবেন না? তখন আপনি ভাবেন এটা কোন সামুদ্রিক রে? ও বুঝতে পেরেছি। আরে আমি আরো বুঝতে পারছি যে সাউন্ডটা কমাইতে হবে। কষ্ট করে যত্ন সহকারে হোয়াইট বোর্ডটা ধরে পুরো উঠবেন, তাহলে ভেঙে পড়ে যাবেন। খেয়াল করেন, এই সামুদ্রিক হচ্ছে, প্লিজ খুব বুঝায় বলতেছি, এই সামুদ্রিকটা হচ্ছে আমাদের, ধন্যবাদ, এই সামুদ্রিকটা হচ্ছে মূলত কোনটা? এই সামুদ্রিকটা হচ্ছে, এটা কি সাউন্ড বাড়াচ্ছিলাম আমি যাওয়ার না? তাহলে এমন ভালো লাগে। এই সামুদ্রিকটা হচ্ছে মূলত একটা বর্গ, রম্বস বা বর্গ। আর আমরা জানি এদের বাহুগুলো সমান হয়, আর রম্বস বা এর ক্ষেত্রফল বা এ স্কয়ার সমান কি? বাহু স্কয়ার সমান 12 × 144। মনে থাকবে এটা একটা বর্গ, এটা একটা কি বর্গ, আর ক্ষেত্র বর্গ বাহু স্কয়ার সমান সমান 144। বলেন মনে থাকবে কিনা? ক্লিয়ার? একটু বুঝেন প্লিজ, ডিপলি বোঝার চেষ্টা করেন। নিচে 27, বাইরে যে কি বাড়াইলো বুঝলাম না আজকে। সামুদ্রিকের ভূমি এবার মিলছে স্যার। সামুদ্রিকের ভূমি 12 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার। সামুদ্রিকের ক্ষেত্রফল, বাহ মারেন গুণ। এবার রিয়েল সামুদ্রিক দিছে তাই না? 28-এ যান। একটি সামুদ্রিকের একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল, এই দেখবি না টাইম। একটি সামুদ্রিকের একটি কর্ণের দৈর্ঘ্য কি? একটি সামুদ্রিকের একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল কত বলছে? ওই বাপরে হলে ওই কর্ণের বিপরীত কৌণিক, ওই কর্ণের বিপরীত হয়তো মাস্ক প্রশ্ন ইসকে। আচ্ছা আচ্ছা, ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? বুঝেন নাই? এর একটা প্যাঁচ মারছে, আমার হাসি আসতেছে। থাক থাক না, দরকার আছে একটু বুঝেন, ডিপলি ইম্পর্টেন্ট আছে প্রশ্নটা। শোনেন, একটি সামুদ্রিকের একটি কর্ণের দৈর্ঘ্য, কর্ণকে ডি দ্বারা চিহ্নিত করেন বা যেটা দ্বারা করেন আপনার ইচ্ছা, কর্ণ তো কর্ণই, ঠিক কিনা? 16 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল বলছে কত? 80 বর্গ সেন্টিমিটার। এবং ওই কর্ণের বিপরীত কৌণিক, বিপরীত কৌণিক মানে একটা কর্ণ নিচ্ছেন, দেখেন এখানে দেখা দিই, চিত্রাঙ্কন করা আছে, দুইটা মিলাইলে এই দেখেন ওই কর্ণের, এই যে কর্ণটা আছে না, এই কর্ণের বিপরীত একটা কৌণিক। আপনারা কখন উল্টা দিবেন না, কারণ নিজ দিকে করার দরকার নেই। ওই কর্ণের বিপরীত কৌণিক, এই যে বিপরীত কোণ, এটার বিপরীত কোণ এটা না, এটাও কিন্তু বিপরীত। এইদিকে এটাও কিন্তু কি? আমরা এটা না নিয়ে এটা নিচ্ছি কেন, কে বলতে পারবেন? কারণ আমাদের এখানে কি বলা আছে? লম্ব বলা আছে। কি বলা আছে? লম্ব। উচ্চতা আমরা উপর দিকে নিব, ঠিক আছে? লম্ব নিচ দিয়ে কখন আমরা বলি না, লম্ব উপর থেকেই বলি। আমি কি বুঝাতে পেরেছি? দেখেন এগুলো বলতে অনেক কথা বলতে হয়, এই জন্য বারবার বলতেছি। তাহলে ক্লিয়ার হয়ে যাবে।
একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য যদি 16 হয় এবং ক্ষেত্রফল টোটালটার মিলে যদি 80 হয়, তাহলে ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে, তাহলে যে বিপরীত কৌণিক বিন্দু ওই কর্ণের উপর অঙ্কিত লম্বর দৈর্ঘ্য কত, মানে এই দৈর্ঘ্যটা কত, এটা চাইছে তোমার কাছে, ঠিক আছে? তাহলে দেখো এটা মানে এইচ, কিন্তু এখন আমি যদি এটাকে সমকোণ, এটা কিন্তু সমকোণ, কি চিহ্ন দিচ্ছে দেখেন তো, এটা কিন্তু সমকোণ হয়। সমকোণ হিসাব করতে গেলে লম্ব অতিভুজ অনেক কষ্ট হবে। এই কারণে তুমি কি করবা, একটা সূত্র আছে মুখস্থ করবা, সেটাই যেখানে সামান্তরিকের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য গুণন সামান্তরিকের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য গুণন উচ্চতা। তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি ডি হয়, উচ্চতা যদি এইচ হয়, তাহলে লেখা যাবে না যে এবার সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ডিএইচ, লেখা যাবে না? ওরা তাই লেখছে, দেখেন বলছে সামান্তরিকটির ক্ষেত্রফল ডিএইচ। এবার কি বুঝছেন, মানে কর্ণ গুণন উচ্চতা। তাহলে সামান্তরিকের কর্ণের ক্ষেত্রফল যদি ডিএইচ হয়, আমাদের কি ক্ষেত্রফল দেওয়া আছে কি দেওয়া নাই? কত দেওয়া আছে? 80 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি না ডি সমান 80, এইচ রাখলাম, ডি যেন কি, ডির মান হচ্ছে 16 দ্বারা ভাগ করেন, ক্যালকুলেশন করেন, এই সমান কত 5। খুব সহজে হয়ে গেল। যতটা কঠিন মনে হচ্ছে, আপনি যদি এটা মনে রাখতে পারেন তাহলে আপনার কঠিন হবে না। আমি কি বুঝাতে পেরেছি? 29-এ চলে যান। হার্ড আছে স্যার, আর প্রশ্ন থাকবে এখান থেকে। সূত্র এই জন্য মুখস্থ চাই, ফুলফিল। 29 কি বলছে, চিত্র দেখেন, এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্র। বাপরে বাপ, ভাগনা না, খুব ফাজিল ভাগনা, অ্যাক্সিডেন্ট করবা। দেখো এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার। 120 ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি অলরেডি। এ বিই একটা ত্রিভুজাঙ্গন হয়ে গেছে না? এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? খুব একটা মাইর দিছে রে। একটা জিনিস ভাবো মনে মনে, যদি কখনো ভাবো যে এই টোটালটার ক্ষেত্রফল আর কিছু দেওয়া নাই তথ্য, আচ্ছা টোটালটার ক্ষেত্রফল যদি তুমি জানো কত দেওয়া আছে, 120 না স্যার? ত্রিভুজের ক্ষেত্রফল যদি এই ক্ষেত্রফল তুমি জানো, বাদ দিতে পারলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা এটা দেখি, এটা কঠিন আছে, কিন্তু আমরা জানি ত্রিভুজের ক্ষেত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, লেখা আছে, এটা সহজ। শর্টকাট কেমনে, কি লিখছে কোণে? আচ্ছা, ই বিন্দু হতে এ বি বাহুর উপর ইএফ লম্ব কি? ই বিন্দু হতে কি বলছে দেখেন তো, একটা লম্ব আছে, ইএফ লম্ব আঁকছি না? তাহলে ইএফ হবে এ বি সি সামান্তরিকের উচ্চতা। তাহলে উচ্চতা পাইলাম কিনা? এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন সামান্তরিক ক্ষেত্রফল, এটা কিনা বলেন? ভূমি গুণন এ বি আর কি হইলো, এ বি আর ইএফ, এটা কিন্তু একটা আমাদের সূত্র। বলে কথাটা বুঝছেন কিনা? এই কর্ণের দৈর্ঘ্য দ্বারা করছে, তাছাড়া সম্ভব না। এটা খুব কঠিন, যদি আপনি একটু না ধরতে, খুব কঠিন লিখে রাখেন। কারণ এইটুকু যদি আপনি না বুঝেন, অঙ্ক এটা আপনার এত শিখে হবে না। শোনেন, কোনো বাহুর কি মান বলা ছিল? এই যে ভিতরে একটা ত্রিভুজ দিছিল, তার কোনো মান বলা আছে? নাই। তাহলে একটা আনুমানিক ধরতে হবে কি, ডি আর কি জানেন, ডিএইচ ধরতে হবে আমাদের, কি কর্ণ বা এরগুলো আমার ধরতে হবে। আচ্ছা, ক্ষেত্রফল ধরতে হবে এক কথায়। ক্ষেত্রফল ভূমি উচ্চতা বা কর্ণ উচ্চতা যেটাই বলি, ঠিক আছে, বা ভূমি উচ্চতাও হয়। তাহলে দেখেন, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু একটা ভূমি গুণন উচ্চতা আছে, কর্ণ গুণনও উচ্চতা আছে, কথাটা কিন্তু মনে রাখেন। তখন আমরা চালাকি কি করলাম, খালি একটা উচ্চতা বানিয়ে দিলাম। তাহলে দেখেন তো, একটা ভূমি আছে না, আমরা খালি টান দিয়ে একটু উচ্চতা করে দিলাম না? ওকে, তাহলে আমরা শর্ত জানি না যে এ বি সি ডি সামান্তরিক ক্ষেত্রফল ভূমি গুণন, তাহলে ভূমি কি আছে এ বি, উচ্চতা কি আছে ইএফ, তাদেরকে গুণ দিয়ে 120 বানাইলাম কিনা? এইটুকু ক্লিয়ার। তাহলে এবার এ বি ই, এই ভিতরে যে ত্রিভুজটা ছিল আমাদের, এই যে ত্রিভুজটা যে ছিল এ বি ই, অর্থাৎ এই যে যেটা নিচে করা হয়েছে এ বি ই, এর ক্ষেত্রফল তাহলে আমরা কি করব? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিব না? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিব না? হাফ লেখেন। ভূমি গুণন উচ্চতার মান কত বলেন তো? ভূমি গুণন উচ্চতার মান এ বি গুণন এ। ভূমির উচ্চতার মান কত বলেন? 120। 120 লেখা আছে, এই যে দেখছেন ভূমির উচ্চতা লেখা আছে না? ক্ষেত্রফল না, ভূমি গুণন, এটা বলতেছি যে ভূমি গুণন উচ্চতার মান কত লেখা আছে এখানে? 120টা তুমি বসায় দাও। এটা তো ক্ষেত্রফল সামান্তরিকের, ঠিক আছে, কিন্তু তুমি নোট দিয়ে পাইছো কিনা যে এ বি আর ইএফ, এটাই তো নাকি? তার মানটা বসাইতে পারবা না?
ঘ্যাস করে কেটে দাও, কত হইলো? 60 কথা বুঝছো কিনা বলো? আবার মুখস্থ করো না যে যদি একটা সামুদ্রিক থাকে তার যে ক্ষেত্রফল তার অর্ধেকটা হইলো ত্রিভুজ। জি স্যার মুখস্থ বুঝছি আপনি তো কই দিলেন হুম? মুখস্থ করে দিলেন এখন আমি বুঝাই দিই। এটা দেখে আপনার কঠিন মনে হচ্ছে, দেখেন এই ত্রিভুজ দেখে আপনার কঠিন মনে হচ্ছে, আপনাকে আমি দেখাই দিচ্ছি একটা। যেমন ধরেন একটা সামুদ্রিক, এটাকে বলা যায় কিনা বলেন? মুখস্থ বললে দিয়ে, হ্যাঁ খুব কঠিন বুঝতে গেলে, কিন্তু বাস্তব দিক দিয়ে ভাবেন। এটা একটা সামুদ্রিক বলা চলে না, এটা একটা আয়তক্ষেত্র না। টান দেন তো, গণ করে দেন তো, দেখুন তো ত্রিভুজ দুইটা হয়েছে কিনা? হয়েছে না? তাহলে অর্ধেক কি? এই যে ত্রিভুজ, এই আয়তক্ষেত্র যদি হইতো 800, তাহলে এইটুকুর মান কত হইতো? এইটুকুর মান কত? আচ্ছা এবার সামুদ্রিক অঙ্কন করি এইভাবে, দেখেন তো আমি ভাগ করে দিলাম, কি অর্ধেক হইলো না? আবার বর্গ করি, তাও ভাগ করলাম, অর্ধেক হইলো না? রম্বস করি, তাও কি অর্ধেকই হয় না? তাহলে আপনি যদি সামুদ্রিকের মধ্যে কখনো ত্রিভুজ পান, তাহলে ত্রিভুজের মান সবসময় কি হবে? মনে থাকবে? ক্লিয়ার একদম? ক্ষেত্রফলের মানে চতুর্ভুজের ক্ষেত্রফলের কি হবে? অর্ধেক হবে। বলেন ক্লিয়ার কিনা? এটা রুলস মনে না থাকলে তুমি এভাবে করবা, যদি রুলস মনে করাটা খুব জরুরি, প্র্যাকটিস করবা, তারপরে আমার কথাটা মনে রাখবা। কথা বুঝছো? জি অজ্ঞান হয়ে গেলি সাকিব, এদিকে আসেন। রম্বস দুটি কর্ণ 8 সেন্টিমিটার তাড়াতাড়ি শেষ, রম্বসের বর্গ তাড়াতাড়ি শেষ হবে। রম্বসের দুটি কর্ণ হচ্ছে কত? 8 সেন্টিমিটার এদের ক্ষেত্রফল কত? হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল হাফ গুণন কর্ণদ্বয়ের ক্ষেত্রফল বলছে, হাফ গুণন কর্ণদ্বয়ের শেষ। আর কি বলবো? মুখস্থ না থাকলে সূত্র মুখস্থ তো অঙ্ক হইল। স্যার পরেরটা হলো একটু সমস্যা দুই গুণ এদের ক্ষেত্রফল কত? শেষ। কর্ণদ্বয়ের গুণফল সেম। দেখেন 32 কি বলছে? একটি রম্বসের দুটি কর্ণ 12 15 ক্ষেত্রফল কত? কর্ণদ্বয়ের গুণফল শেষ। কিন্তু রম্বসের কি তাই হইতো? রম্বসের কিন্তু কি হবে? অন্য হবে। ও সরি, বর্গের কি তাই হইতো? না, চেঞ্জ হবে। এটা কিন্তু হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল কিন্তু হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? রম্বসের কর্ণ পি কি হলে ক্ষেত্রফল কত? হাই কি করবেন? হাফ গুণন দুইটা কর্ণ গুণ 33 জান। একটি রম্বসে একটি কর্ণ হচ্ছে 8 মিটার। এবার অপর কর্ণ কত? এবার কিন্তু মায়ের কোনো মায়েরই না। রম্বসের ক্ষেত্রফল হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। ক্ষেত্রফল কত? 40 জায়গায় আপনি সূত্রটা ফালাবেন, খালি কি ফালাবেন? আর হাফ আছে একটা কর্ণ অপর কর্ণ, ঠিক কিনা? একটা কর্ণ 8, অপর কর্ণ কত জানি না। এখন অল্টারনেট গুণ দেন। এই গুণ যদি কেউ না পারেন আমি কেমনে বুঝাবো? এই টোটালটাতে আপনি এটা অন্যভাবে করছে, আপনি অন্যভাবে আপনি ডান পাশে নেবেন, ওর বাম পাশে নিয়ে আসবেন। অল্টারনেটিভ বুঝা দিতে হবে, বুঝে দেই, এটাও ঝামেলা করবেন, বিশ্বাস নাই। যে অপর সমান সমান হচ্ছে 40, 8 আর গুণন থাকলো অপর, তাহলে 40 গুণন হবে কত? 2। এবার অপর থাকলো, তাহলে 8 আছে গুণ যা হবে কত? ভাগ। বুঝছেন কেমন হয়েছে? ওকে, এই তাদের মারিস না। ট্রাফিক আমি চলে গেলাম। কত রে? ভালো দুষ্ট, প্রচুর দুষ্ট। 35 যান ট্রাফিক জ্যাম। সিন্টু মিন্টু কিন্তু আসেন আসেন আসেন। একটি ট্রাফিক জ্যামের সমান্তরাল, একটি ট্রাফিক জ্যামের সমান্তরাল ধানের এই ভাত কি ভালো লাগবে? গুণ হয়ে যাবে না? কিছু ধান মনে হয় ভেজা আছে। আসেন, একটি ট্রাপিজমের সমান্তরাল বাহু দুটি। আপনারা কি যে ট্রাপিজমের একটা চিহ্ন রূপে বলতে পারবেন? এক জোড়া বাহু সমান্তরাল। একটি ট্রাপিজমের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার এবং বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার হলে ট্রাপিজমের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ট্রাপিজমের ক্ষেত্রফল আমরা জানি বাহু দুটোর কি যোগফল এবং উচ্চতা কি হবে? গুণন উচ্চতা। হাফ গুণন বাহুদ্বয়ের যোগফল, বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা। এটা মুখস্থ থাকবে না? মুখস্থ সূত্র নইলে অঙ্ক পারবেন না। ট্রাপিজম খুব সহজ।
দেন সূত্র ফলা দেন, a প্লাস দুইটা বাহু যোগ করেন, উচ্চতা 8 গুণ করেন, করে দেন, হয়ে গেল 36 যান। যারা মন দিয়ে দেখতেছেন না তারা বুঝতেছেন না। স্যার একই সূত্র বসে একটি ট্রাপিজমের সমান্তরাল বাহু 32 64 হলে ক্ষেত্র হলে এত বর্গ সেন্টিমিটার, সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? সূত্রটা বসায় দেন আগে। বসাইছেন? ক্ষেত্রফল সমান কত বলা আছে? ক্ষেত্রফল কত আছে? 778। বসাইছেন না? এখন খালি এই যে এটা ভাগ আছে, যা কি হবে? গুণ। মান বসান। ওরে বসাইছেন? এটা এখন কি ভাগ ছিল 2 হয়ে গেছে গুণ। এই বির মান কি বসান, এই এর মান নাই, এটা যোগ করে যা বাড়াবো হবে গুণ, যা করে দিবেন কি ভাগ। ঠিক আছে, অটোমেটিক 16। কি খুব কঠিন? কি রে ফসফসকে পরেরটা, পরেরটা দেখেন। যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল, প্লিজ, যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল এবং অপর দুই বাহু সমান্তরাল নয় তাকে কি বলা হয়? গুড, বন্দুক মারে 38। না পারবেন না কেন? কি বলছে খেয়াল করে, দুইটা বাহু পরস্পর সমান্তরাল আর একটা বাহু সমান না, এটা কোন চতুর্ভুজের মধ্যে হতে পারে? আর কোনটার সাথে না, খেয়াল করে দেখেন। না মনে থাকলে তো কিছুই না, সুমন স্যার চিনবেন না। এটা একটা হচ্ছে কি চতুর্ভুজের বাহুর পরস্পর সমান্তরাল, এই প্লিজ, অপর দুই বাহু সমান্তরাল নয়, মানে পাশে পাশে যে দুটো থাকে তারা সমান্তরাল হয় না। এটা শুধুমাত্র চতুর্ভুজের মধ্যে ট্রাপিজামেরই হয়, বাকি সবগুলোই দেখেন বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোণগুলাও সমান হয়। বুঝতে পারছেন? ওকে, 38 যান। এন বাহু দ্বারা গঠিত সুষম বহুভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত? মুখস্থ কি হবে? কোনো কথা নয়, মুখস্থ। পুরোটা বিশ্লেষণটাই পুরো নেবেন, পুরো বিশ্লেষণটাই। 39 কি বলছে? একটা কিন্তু ভালো কথা বলছে যে এখন পড়তেছি পারতেছি, একটু পরে ভুলে যাবে, জন্য বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি প্র্যাকটিস করুন, দেখবেন হয়ে যাবে। সুষম পঞ্চভুজের একটি শীর্ষকোণ কত? সুষম পঞ্চভুজের শীর্ষকোণ, পঞ্চভুজের শীর্ষকোণ কত? পঞ্চভুজ না না দিতে পারে। পঞ্চভুজ 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 দেখেন তো, এটা আমি একটা শর্টকাট লিখছিলাম কিনা, আপনার বই লেখা আছে কিনা লেখা না? শর্টকাট থাকার কথা ভুলে গেছি প্রায়। আচ্ছা, এটা তো আমরা জানি নাকি শীর্ষকোণের পরিমাণ। পঞ্চভুজ বলছে না, এটা না করছিলাম না? আচ্ছা, মুখস্থ করেন পরে। এটা মুখস্থ করে না, এটা আমি জানি যে মুখস্থ করেন। এখানে এই যে শীর্ষক উৎপন্ন কোণ, এই শোনো 180 360, সরি এটা কোনটা? হ্যাঁ, পরে এন লেখা আছে না, যে ভুজ থাকবে সেই ভুজ হবে। মানে এন মানে কি? এন মানে এটা মুখস্থ করেন, ভাগ করবেন। ওকে, মানে মনে রাখবেন পঞ্চভুজ 5 দ্বারা ভাগ, ষষ্ঠভুজ 6 দ্বারা ভাগ, এটা আর কিছু না। মানে 360 মানে শোনেন, যখন সুষম গোলাকার হয় সেটাকে 360 বলা হয় না। 60 এখন কত ভুজ বলছে আপনার? তাহলে 5 দ্বারা ভাগ, ষষ্ঠভুজ 6 দ্বারা ভাগ, অষ্টমভুজ 8 দ্বারা ভাগ। ঠিক আছে, এটা বুঝছেন? ওকে, আচ্ছা 40 কি পড়াইছি? এই যে একটা শীর্ষকোণ কত, এটা তো বললামই। আমার মনে হয় এটাই হবে। শোনেন, আপনার যে পঞ্চভুজ বলছেন না, কত ভুজ বলছে? তাহলে একটা ভুজ বাড়ান, তাহলে কত হবে? তাহলে 90 সাথে গুণ দিবেন, মানে 90 মানে কথাটা বলি, মানে যেটাই থাকুক আমাদের
90 গুণন 4, 90 গুণন 4 দিলে কত হয়? 60 হয় না? তাহলে আমরা 90 দিতে পাবো নাকি? এই জন্য একটা কাজ করব। তাহলে 90 আমাদের বুঝ কত? 6টা কয়টা? 5টা। তাহলে 6 দিয়ে গুণ দেই, মানে একটা বাড়াইলাম, ভাগ দিম পরে আবার 5 দ্বারা 108। এটা তাড়াতাড়ি, এটাই ভালো হবে, অঙ্ক তাড়াতাড়ি হবে যদি এই কথাটা মনে রাখতে পারেন। মানে ডিগ্রি যা থাকবে কোন তো পঞ্চলেখা, পঞ্চলেখা, তাহলে আপনি কি লিখবেন? ষষ্ঠ করবেন। ষষ্ঠ গুণন দিয়ে কি দিবেন? 90 সাথে গুণ দিবেন, যা বাড়াবে ওটার আবার কি করবেন? 5 দ্বারা ভাগ দিবেন, অঙ্ক হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা স্যার, যদি ষষ্ঠ থাকে তাহলে সপ্তম মানে? হ্যাঁ শুনেন, যদি সুষম একটি শীর্ষ কোণ কত ডিগ্রি? একটি কোণ চাই, কয়টা কোণ? তাহলে দেখেন, পঞ্চম থাকলে ষষ্ঠ মানে 6 গুণন 90, ঠিক আছে, ভাগ দিবেন 5, মানে পঞ্চমের ভাগ। আবার যদি লেখা থাকে এই জায়গায় সপ্তম, এই জায়গায়, তাহলে অষ্টমের সাথে গুণ হবে 90, কিন্তু ভাগ দিয়ে দিবেন কাক দ্বারা? সপ্তম দ্বারা। এই জায়গায় যদি থাকে নবম, তাহলে গুণ দিবেন দশম গুণন 90, ভাগ দিবেন কোনটা? আবার নবম। মনে থাকবে কি? 5 কে এই নবমের কথা বলতেছি। যদি লেখা থাকে নবম, বুঝতে পারছেন কি? ক্লিয়ার? এটা বাড়াইলাম, বাড়াও, আমি ভিডিওটা বললাম মনে রাখবে, বাড়াও, বাড়ানো হলো, বাড়ানো, আর এটা দ্বারা কি হলো? ভাগ। কথা ক্লিয়ার? শেষ, দ্রুত হয়ে যাবে, এত কাহিনী লাগবে না। কোথায় আছে এখানে? 41 নাকি কি বলছে? একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার একক হলে এক বাহুর দৈর্ঘ্য কত একক? এই না কালকে করাবো নি, অনেক অনেক টাইম হয়ে গেল, বুঝাইতে অনেক কষ্ট হয় রে। এই দাঁড়ান দাঁড়ান, একটা পাইছি, কারণ এটা এটা এদের এটা পরে বুঝাবো নি, কালকে নেক্সট মনে রেখে, একটু কঠিন আছে। যেটা শেষ কথা সেটা শেষ করি। কত? 42 না? কি সুষম ষড়ভুজের প্রত্যেক কোণের পরিমাণ, তাহলে এক কোণের পরিমাণ না, তাহলে ষড়ভুজ, তাহলে দেখি আমরা 7 গুণন 90 ভাগ দিব কত? 6 দিয়ে মিলে কিনা? 105 হয়, ওদের রেজাল্ট কি আসছে? এটা মিললো না কেন? ও এটা বলছে প্রত্যেক কোণের পরিমাণ কত, আর এটা ছিল সুষম পঞ্চভুজের একটি শীর্ষ কোণের কত ডিগ্রি, কত ডিগ্রি দিয়েছে কোণের পরিমাণ আর ডিগ্রি। ষড়ভুজ সপ্তম, আরেকটা দিই 48টা দেখি যে 40টা মিলে কিনা। অষ্ট, তাহলে 90 গুণন 9 ভাগ দিব 4। দেখেন কথাটা, এটাই ভালো হবে। দেখেন যেটা পরে লিখলাম, মনে করেন কথাটা মনে রেখেন যে 180 গুণন 3 লিখছি, তার মানে পঞ্চভুজ বলছিল না, পঞ্চভুজ থেকে আপনি 2 কমান, এটা মুখস্থ বিদ্যা রাখবেন কথা একদম। পঞ্চভুজ থেকে যেই ভুজ কথা বলা থাকবে তাকে থেকে 2 কমাবেন, কত কমাবেন? 2। তাহলে 180 গুণন সেটা লিখবেন, মানে আছে পঞ্চম, তাহলে লিখবো কত? 3। যা বের হবে তাকে 5 দ্বারা কি করবো? ভাগ করবো, কারণ পঞ্চভুজ দ্বারা ভাগ করলাম, অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক আছে? সেম 180, এই না আছে কত ভুজ? ষড়ভুজ না, তাহলে 2 কমান কত থাকে? 4। তাহলে 180 কে গুণ দিবেন কত দ্বারা? 4 দ্বারা। দেখেন এই কথা নয়, দেখেন 180 গুণন 4 ভাগ হচ্ছে কত? কত ভুজ? ষষ্ঠ ভুজ ছিল না, ভাগ দেন 6, 120 বেরিয়েছে না? আচ্ছা, তারপর হ্যাঁ, তারপরে এটা কত ভুজ লেখা আছে? অষ্টভুজ লেখা আছে না? এটাই করেন, এটা দিয়ে সবগুলো হচ্ছে অষ্টভুজ। তাহলে অষ্টভুজ, তাহলে 180 গুণন কত লিখবো? অষ্টভুজের জন্য 6 লিখবো, 2 কমাইলাম, ভাগ দিব কত? 8, মানে অষ্টভুজের 8 দ্বারা ভাগ দিব 135, হয়েছে না? দারুণ মিলে গেছে। কালকে আমরা এই টেকনিক দিয়ে করাই ভালো হবে। এগুলো বহুপদী আমরা কালকে করাবো। হ্যাঁ, সবগুলো বহুপদী আছে মনে হয়, কি বলেন তাতে?